ওয়েলকাম এভরিওয়ান। আমরা এখন আম, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমাদের আজকের কথা বলার বিষয় হচ্ছে ডেলিরিয়াম এবং ডিমেনশিয়া। তো ডেলিরিয়াম এবং ডিমেনশিয়া আজকে আমাদের টপিক। প্রথমে আগে আমরা হোয়াট ইজ ডেলিরিয়াম, অর্থাৎ ডেলিরিয়ামের ডেফিনেশনটা যদি আমরা একটু দেখি। ডেলিরিয়ামের ডেফিনেশন হচ্ছে, ডেলিরিয়াম ইজ ক্যারেক্টারাইজড বাই গ্লোবাল ইম্পেয়ারমেন্ট অফ কনসাসনেস, that is also called clouding of consciousness, resulting in reduced level of alertness, attention, and perception of the environment and cognitive performance। অর্থাৎ এখানে যে কথাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্লোবাল ইম্পেয়ারমেন্ট অফ কনসাসনেস। এটাকে আমরা ক্লাউডিং অফ কনসাসনেসও বলি। এখানে শুধু যে মানে পেশেন্টের মেমোরি কিন্তু ইনট্যাক্ট থাকবে, বাট পেশেন্টের অ্যালার্টনেস, অ্যাটেনশন এবং তার যে সারাউন্ডিংস এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্ট সম্পর্কে তার যে কগনিশন, সেই কগনিশনের ইম্পেয়ারমেন্ট থাকবে। এবং এই ডেলিরিয়ামকে আরো কিছু নামে আমরা অনেক সময় বলে থাকি বা ডেকে থাকি। সেটা একটা হচ্ছে গিয়ে অ্যাকিউট কনফিউশনাল স্টেট, অথবা অ্যাকিউট ব্রেন ফেলিওর, অথবা অ্যাকিউট অর্গানিক সিন্ড্রোম। এই নামগুলোতেও অনেক সময় ডেলিরিয়ামের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা হয়। ইফ ইউ টক অ্যাবাউট দ্য এটিওলজি অফ ডেলিরিয়াম, দেন প্রথমেই যে কথাটি আসে সেটা হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টরস, অর্থাৎ কি কি কারণে আসলে ডেলিরিয়ামগুলো হতে পারে। ডেলিরিয়ামের প্রথম প্রিডিসপোজিং ফ্যাক্টরটাই কিন্তু ডিমেনশিয়া। এবং এখানে একটা কথা বলা উচিত, যেটা যে ডেলিরিয়াম এবং ডিমেনশিয়া, যেটা এখন বলা হয় যে বাই ডিরেকশনাল এদের একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ যে পেশেন্টগুলোর ডেলিরিয়াম থাকে তাদের যেমন ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক অপোজিটটা, যাদের ডিমেনশিয়া থাকে তাদের আবার ডেলিরিয়াম ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি থাকে। সুতরাং ডিমেনশিয়া একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর। সেকেন্ড প্রিডিসপোজিং ফ্যাক্টরটা হচ্ছে প্রিভিয়াস এপিসোড অফ ডেলিরিয়াম। যদি পেশেন্টের আগে কখনো ডেলিরিয়ামের হিস্ট্রি থেকে থাকে, তাহলে এই পেশেন্টের জন্য পেশেন্ট কিন্তু ইজ অন রিস্ক ফর ডেভেলপিং ডেলিরিয়াম। অ্যানাদার ওয়ান ইজ ফাংশনাল ইম্পেয়ারমেন্ট। যদি পেশেন্টের যে নর্মাল ফাংশনিং, নর্মাল যে তার যে নর্মাল ফাংশনিং, তার প্রফেশনাল হতে পারে, ইন্টারপার্সোনাল হতে পারে, অথবা অন্য কোনো বিষয়ে হতে পারে, তার ফাংশনাল যদি ইম্পেয়ারমেন্ট থাকে, সেক্ষেত্রে ডেলিরিয়াম ডেভেলপ করার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং সেন্সরি ইম্পেয়ারমেন্ট যদি থাকে, যে একে তো কাজকর্ম সে আগের মতো করতে পারে না, চলাফেরা করতে পারে না, তার ফাংশনাল ইম্পেয়ারমেন্ট রয়েছে, এর সাথে যদি সেন্সরি ইম্পেয়ারমেন্ট থাকে, যেমন ভিশনের প্রবলেম থাকতে পারে, হেয়ারিং প্রবলেম থাকতে পারে, এ ধরনের পেশেন্টের ডেলিরিয়াম খুব দ্রুত ডেভেলপ করতে পারে। And history of cerebrovascular disease, that is another predisposing factor. Alcohol misuse যদি করে পেশেন্ট খুব রেগুলারলি, then it may also act as the predisposing factor for dementia. And another is older age, যে বয়স্ক মানুষের ডেলিরিয়াম খুব সহজে ডেভেলপ করতে পারে। আর যদি আমরা প্রিসিপিটেটিং ফ্যাক্টর চিন্তা করি, প্রিসিপিটেটিং ফ্যাক্টরের মধ্যে প্রথমে যে প্রিসিপিটেটিং ফ্যাক্টরগুলো, সেগুলো হচ্ছে সাবস্টেন্স রিলেটেড। আর সাবস্টেন্স রিলেটেড আবার দু রকমের হতে পারে। একটা হচ্ছে প্রেসক্রাইবড মেডিকেল ড্রাগস, যেমন যদি কোনো পেশেন্ট দীর্ঘদিন ধরে স্টেরয়েড নেয়, ডিগক্সিন বা ডায়াবেটিক্সের উপরে থাকে, তাদের ডেলিরিয়াম হওয়ার সম্ভাবনাও বেশি থাকে, বা হলে সেটা অ্যাগ্রাভেট করার সম্ভাবনাও বেশি থাকে। ঠিক একইভাবে সাইকোট্রপিক মেডিকেশন যদি নেয় পেশেন্ট, যেমন পেশেন্ট দীর্ঘদিন ধরে বেনজোডাইজিপাইনস বা আদার সিডেটিভ এগুলো নিচ্ছে, বা ওপিওয়েড টাইপের ড্রাগগুলো নিচ্ছে, কিংবা হিপনোটিক্স ব্যবহার করছে, সেক্ষেত্রেও ডেলিরিয়াম প্রিসিপিটেট করতে পারে। অ্যালকোহল ইনটক্সিকেশন, এটা যেমন প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, ঠিক সেমনি প্রিসিপিটেটিং ফ্যাক্টর হিসেবেও কাজ করে। এবং এই অ্যালকোহল শুধু ইনটক্সিকেশন না, অ্যালকোহল উইথড্রল এবং ডেলিরিয়াম ট্রিমেন্টস আমরা যেটা দেখি, যে সাডেন অ্যালকোহল উইথড্রল যদি হয় কারো, সেক্ষেত্রেও কিন্তু ডেলিরিয়াম ডেভেলপ করতে পারে। অ্যান্ড ইউজ অফ মোর দেন ওয়ান ড্রাগস, যদি অনেকগুলো সাইকোট্রপিক ড্রাগ নেয়, পাশাপাশি স্টেরয়েড বা ডিওক্সিন এ ধরনের ড্রাগ নেয়, তাদের ক্ষেত্রে ডেলিরিয়াম ডেভেলপের সম্ভাবনা অনেক বেশি। ফিজিওলজিক্যাল কিছু কজ থাকতে পারে প্রিসিপিটেটিং ফ্যাক্টর হিসেবে, যেমন প্রথম কজ হচ্ছে গিয়ে সেপ্টিসেমিয়া। যদি এরকম সিভিয়ার কোনো ইনফেকশন থাকে, সেই ক্ষেত্রেও পেশেন্টের ডেলিরিয়াম ডেভেলপ করতে পারে। এবং আদার ইনফেকশন, যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই, রেসপিরেটরি ইনফেকশন যদি হয়, তাহলে সেক্ষেত্রেও ডেলিরিয়ামের প্রিসিপিটেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। হাইপোক্সিয়া, পোস্ট অপারেটিভ হাইপোক্সিয়া হতে পারে। এবং এখন আমরা দেখছি যে কোভিড এর সিচুয়েশনের কারণে অনেক সময় পেশেন্টের লং স্ট্যান্ডিং হাইপোক্সিয়া থাকে, এই পেশেন্টগুলোরও কিন্তু ডেলিরিয়াম ডেভেলপ করতে পারে। অর্গান ফেলিওর হয়ে যেতে থেকে হতে পারে, যেমন ক্রনিক রেনাল ফেলিওর, হেপাটিক ফেলিওর বা কার্ডিয়াক ফেলিওর পেশেন্টদের ডেলিরিয়াম প্রিসিপিটেট করে। অ্যাবনর্মাল
অ্যালবুমিন যদি থাকে এবং মেটাবলিক অ্যাসিডোসিস যদি থাকে পেশেন্টের, সেক্ষেত্রেও ডেলিরিয়াম প্রিসিপিটেট করে। হাইপোগ্লাইসেমিয়া আর হাইপারগ্লাইসেমিয়া দুটোই কিন্তু ডেলিরিয়ামের প্রিসিপিটেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। এবং লাস্ট ওয়ান, ডিহাইড্রেশন যদি লং স্ট্যান্ডিং ডিহাইড্রেশন থাকে তাহলে সেক্ষেত্রেও ডেলিরিয়াম প্রিসিপিটেট করতে পারে। প্রিসিপিটেটিং ফ্যাক্টর ডেলিরিয়াম এর মধ্যে আরো কিছু আছে, যেমন নিউরোলজিক্যাল কজের ভিতরে পোস্ট ইকটাল আমরা যেটি বলি, যে যেসব পেশেন্টের সিজার ডিসঅর্ডার বা এপিলেপসি থাকে তাদের এই পোস্ট ইকটাল কনভালশন হওয়ার পরে তার ডেলিরিয়াম ডেভেলপ করতে পারে। হেড ইনজুরি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট প্রিসিপিটেটিং ফ্যাক্টর অফ ডেলিরিয়াম। এবং স্পেস অকুপাইং লেশন যদি থাকে ব্রেনে, ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন, যেগুলোতেও ডেলিরিয়াম ডেভেলপ করতে পারে। আদার একটা ফ্যাক্টর হচ্ছে কি এনকেফালাইটিসের পেশেন্টদেরও ডেলিরিয়াম ডেভেলপ করে। এবং অন্যান্য কজগুলোর ভিতরে যেমন ফিজিক্যাল রেস্ট্রেইন যদি করা হয় কোনো পেশেন্টকে, দীর্ঘদিন ধরে তাকে আটকে রাখা হয়েছে, এই ধরনের পেশেন্ট ডেলিরিয়াস হয়ে যেতে পারে। ব্লাডার ক্যাথেটার যদি যাদের থাকে, দীর্ঘদিনের লং স্ট্যান্ডিং বা ক্রনিক ইলনেসের কারণে পেশেন্ট যদি বেড রিডেন পেশেন্ট হয়, অনেক সময় আমরা ক্যাথেটার করি, সেখান থেকে ইনফেকশন হতে পারে এবং ইনফেকশন থেকে সেপ্টিসেমিয়া হতে পারে। সো ব্লাডার ক্যাথেটার এটিও একটি প্রিসিপিটেটিং ফ্যাক্টর। লং স্ট্যান্ডিং পেইন থেকে ডেলিরিয়াম হতে পারে পেশেন্টের, বা সাডেন অ্যাকিউট পেইন থেকেও ডেলিরিয়াম হতে পারে। স্লিপ ডেপ্রাইভেশন যদি হয়, দিনের পর দিন যদি কারো স্লিপ ডেপ্রাইভেশন থাকে, অনেক দিন ধরে সে ঘুমায় না বা তার যে পরিমাণ ঘুম প্রয়োজন সে পরিমাণ সে ঘুমাইতে পারে না, দ্যাট ইজ অলসো প্রিসিপিটেটিং ফ্যাক্টর ফর ডেলিরিয়াম। কনস্টিপেশন ইজ অ্যানাদার প্রিসিপিটেটিং ফ্যাক্টর। এখন হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ ডেলিরিয়াম? কি কি হলে আমরা ডেলিরিয়াম সন্দেহ করব? ডেলিরিয়ামের প্রথম কথাটা হচ্ছে যে এর অনসেটটা হবে খুব র্যাপিড, খুব সাডেন অনসেট হবে এবং খুব র্যাপিড অনসেট হয়। এবং ক্লাউডিং অফ কনসিয়াসনেস থাকে, যেটা আমরা বলছিলাম যে ক্লাউডিং অফ কনসিয়াসনেস, এই টার্মটা আমরা ইউজ করি যে কনসিয়াসনেসটা আসলে ঠিক বলা যায় যে একেবারে আনকনসিয়াসও না, আবার একেবারে যে খুব কনসিয়াস সেরকম না। চারপাশের তার যে সারাউন্ডিং যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্ট সম্পর্কে তার যে একটা পারসেপশন, এই পারসেপশনটা হবে অনেকটা ঘোলাটে টাইপের। সে কোথায় আছে, কার সাথে কথা বলছে, কি করছে, সবকিছু নিয়ে একটা মেঘাচ্ছন্ন অবস্থা, একটা ঘোলাটে অবস্থা তার কনসিয়াসনেসের ভিতরে থাকবে। এবং ইম্পেয়ার্ড অ্যাটেনশন থাকবে, পেশেন্ট কোনো কিছুতেই মনোযোগ দিতে পারবে না, মনোযোগ দিয়ে কোনো কিছু শুনতে পারবে না, বুঝবে না। অ্যান্ড ডিসওরিয়েন্টেশন অফ টাইম অ্যান্ড প্লেস, যে কথাটি বলছিলাম একটু আগেও, যে কোথায় আছে, কখন আছে, এখন কি দিনের শুরুর ভাগ না শেষ ভাগ, এখন কি সন্ধ্যা নাকি সকাল, হ্যাঁ, এবং সে কি এখন বাসায় আছে নাকি হসপিটালে আছে, অফিসে আছে, কোনো কিছুই পেশেন্ট এই ব্যাপারে পেশেন্টের ওরিয়েন্টেশন একেবারেই থাকবে না। এবং সাইকোটিক লাইক কিছু সিমটমস থাকতে পারে পেশেন্টের, এর সাথে আমরা যেটা বলি যে হ্যালোসিনেশন থাকতে পারে, ডিলুশন থাকতে পারে, এই ধরনের সাইকোটিক সিমটমও পেশেন্টের কিছু থাকতে পারে। পারসেপচুয়াল ডিস্টারবেন্স, যে কথাটি বলছিলাম, যে কোনো কিছুকে চারপাশের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে বা তাকে যে কথাগুলো বলা হচ্ছে বা তাকে যে সেন্সরি স্টিমুলাস গুলো দেওয়া হচ্ছে, এগুলো সম্পর্কে তার একটা মানে ক্লিয়ার কাট কোনো পারসেপশন থাকবে না, একটা পারসেপচুয়াল ডিস্টারবেন্স তার সবসময় থাকবে। এবং পারপ্লেক্সিটি, যেটা বলছিলাম যে একটা ঘোরের মধ্যে থাকা, ঠিক বুঝে উঠতে না পারা যে আসলে সে কি অবস্থায় আছে। এবং থট ডিসঅর্ডার থাকতে পারে পেশেন্টের। ক্লিনিক্যাল ফিচারের ভিতরে আরো কিছু বিষয় থাকে, সেগুলো হচ্ছে বিহেভিয়ারাল চেঞ্জ থাকে, যে পেশেন্ট যেরকম তার আচার আচরণ, স্বাভাবিক আচার আচরণ যেরকম, সেরকমটা তার আচরণ আর থাকবে না, আচরণের একটা মানে লক্ষণীয় পরিবর্তন তার ভিতরে দেখা দিবে। এবং অ্যাজিটেশন থাকে, খুব অস্থির প্রকৃতির থাকে। অ্যাজিটেশনটা ঠিক অস্থিরতার এবং অ্যাজিটেশন যেটা আমরা বলি যে ঠিক কোনো জায়গায় সে স্থির থাকতে পারে না, সে আসলে কি মানে কোথায় যাবে, কি করবে, বা কোথায় গেলে সে একটা স্বস্তি পাবে, বা এই ধরনের একটা ঘোরের মধ্যে সে সবসময় থাকবে, একটা অস্থিরতার মধ্যে সে সবসময় থাকবে। ইরিটেবিলিটি থাকতে পারে, খুব খিটখিটে মেজাজ থাকতে পারে, একটুতেই ক্ষেপে যাচ্ছে, একটুতেই রাগ করছে, যে যে কথাটা যে বিষয়গুলো হয়তো তার ভিতরে আগে কখনো ছিল না, এরকম একটা অবস্থা দেখা দিতে পারে। এবং ল্যাবাইল এফেক্ট, যেটা আমরা বলছিলাম যে তাকে দেখে আসলে বোঝা যাবে না যে সে আসলে খুব রেগে আছে কিনা নাকি হাসছে। হয়তোবা দেখা যায় যে ডেলিরিয়ামের পেশেন্ট গুলো কখনো হাসছে, কখনো আবার রেগে যাচ্ছে, কখনো আবার বিনা কারণে হয়তোবা কান্না করছে, এরকমও হতে পারে তার ভেতরে। ওয়ার্ড ফাইন্ডিং ডিফিকাল্টিস, সে চারপাশের পরিস্থিতি সম্বন্ধে যেমন বুঝবে না, তেমন তার নিজের যে অনুভূতিগুলো, এগুলো আসলে ঠিক এক্সাক্ট ওয়ার্ড দিয়ে মানুষকে বুঝাইতে পারবে না। তার একটা মানে ওয়ার্ড ফাইন্ডিং ডিফিকাল্টিস কথাটাকে এইভাবে বলা যায় যে তার সামনে এসে যদি তার ভাই দাঁড়ায়, তাহলে সে বলবে না সরাসরি, হয়তোবা বলতে পারবে না যে এটা আমার ভাই, এই ভাই শব্দটা হয়তোবা সে খুঁজে পাবে না, হয়তোবা তার ভাতিজার নাম দিয়ে বলবে এটা অমুকের বাবা।
কিন্তু তার যে ভাই হইতে পারে এই ওয়ার্ডটা হয়তো বা সেই সময় দেখা যাবে যে ডেলিরিয়াস পেশেন্ট যারা থাকে অনেক সময় তাদের এই ডিফিকাল্টিটা দেখা দিতে পারে। ফ্ল্যাকচুয়েশন ওভার 24 আওয়ার্স পিরিয়ড, এবং তার এই যে কন্ডিশনগুলা কখনো ভালো হচ্ছে কখনো খারাপ হচ্ছে, দেখা যাবে এই 24 ঘন্টার ভেতরে তার কন্ডিশন খুব ফ্ল্যাকচুয়েট করবে। রিভার্সাল অফ স্লিপ ওয়েক সাইকেল, যেটা খুব কমনলি দেখা যায় যে পেশেন্টগুলো দেখা যাবে সারা রাত জেগে থাকে, দিনে যে সময় তার ঘুমানোর কথা না সে সময় হয়তো বা সে একটু ঘুমাচ্ছে, এই ধরনের একটা স্লিপ ওয়েক সাইকেলের অল্টারেশন দেখা দেয়। ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথম যে কথাটি বলা হয় ডেলিরিয়ামের সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন ট্রিটমেন্ট। অর্থাৎ পেশেন্টের ডেলিরিয়াম ডেভেলপ করলে তাকে ট্রিট করা যত না সহজ বা যত না কঠিন তার চেয়ে অনেক বেশি সহজ হলো পেশেন্টের ডেলিরিয়াম প্রিভেন্ট করা। প্রিভেনশনের জন্য যে কাজটা করতে হয় সেটি হচ্ছে রিওরিয়েন্টেশন করতে হয়। অর্থাৎ পেশেন্ট এই যে সে দিনে আছে না রাতে আছে এটা অনেক সময় বোঝা যায় না, সে বাড়িতে আছে না হসপিটালে আছে এটা বোঝা যায় না। এজন্য পেশেন্ট যেন বুঝে তার অবস্থাটা, তার অবস্থান এবং তার সময় সম্পর্কে যেন বুঝতে বুঝতে পারে, এ ব্যাপারে তাকে আসলে কিছু কিউ দেওয়া বা কিছু হেল্প করা উচিত। যেমন যদি ঘরে থাকে তাহলে দিনের বেলা ঘরের জানালাগুলো খুলে দেওয়া এবং তাকে বলা যে এখন দিন, রাতের বেলা ঠিক এইভাবেই ঘর আলো কমিয়ে দেওয়া এবং তাকে বলা যে এটা এখন রাত, অথবা সে এখন আপনি এখন হসপিটালে আছেন বা আপনি এখন বাসায় আছেন, এই কথাগুলো দিয়ে তাকে একটা রিওরিয়েন্টেশনের ব্যবস্থা সবসময় করতে হবে এবং তার অ্যাডিকুয়েট স্লিপের ব্যবস্থা করতে হবে পেশেন্টকে। যে হাই রিস্ক গ্রুপগুলো থাকে যে পেশেন্টগুলো, তাদের ক্ষেত্রে বিশেষ করে এই বিষয়টা খুব প্রযোজ্য। এবং লো ডোজ অ্যান্টিসাইকোটিক্স, গাবাপেন্টিন, মেলাটোনিন আমরা অনেক সময় ব্যবহার করি যদি পেশেন্টের স্লিপ ডিস্টারবেন্স থাকে, যদি তার ভিতরে কিছু সাইকোলজিক্যাল প্রবলেম থাকে, সাইকোটিক প্রবলেম লাইকের কোনো সমস্যা থাকে, মুডের কোনো প্রবলেম থাকে, তাহলে আমরা এই ড্রাগগুলো অনেক সময় চুজ করি। এবং প্রপার ম্যানেজমেন্ট অফ ক্রনিক মেডিকেল ইলনেস সাচ এস ডায়াবেটিস, সিকেডি এবং ইসকেমিক হার্ট ডিজিজ, অর্থাৎ যে হাই রিস্ক পিপল যারা তাদের ক্ষেত্রে আসলে এই যে ক্রনিক ইলনেসের কারণে যে ডেলিরিয়ামটা ডেভেলপ করতে পারে সেটি যেন না হয়, এজন্য তার যে ক্রনিক ইলনেস গুলো এগুলোর আসলে প্রপার ট্রিটমেন্ট একেবারে শুরু থেকেই করা উচিত। পেশেন্টদের যদি আমরা অ্যাসেস করতে চাই যদি একটু, তাহলে আমাদের কিছু ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশনের ভিতরে ব্লাডের যদি আমরা কিছু টেস্ট করি, যেমন ফুল ব্লাড কাউন্ট করা উচিত, তারপরে তার ইউরিয়া, সিরাম ইলেকট্রোলাইট, সিরাম ক্যালসিয়াম এগুলো দেখা উচিত, রেনাল ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট এগুলো করা উচিত, কোনো অর্গানিক ফেলিওর আছে কিনা এগুলো আইডেন্টিফাই করার জন্য। আমরা র্যান্ডম ব্লাড গ্লুকোজটা করবো, পেশেন্টের ব্লাড কালচার করতে দিব, তার সেপ্টিসেমিয়া আছে কিনা এবং পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া আছে কিনা এগুলো দেখার জন্য। ইভেন আর্টেরিয়াল ব্লাড গ্যাস যদি আমরা অ্যানালাইসিস করতে পারি তাহলে আরো ভালো, যে তার ক্রনিক হাইপোক্সিয়া আছে কিনা এটা বোঝার জন্য। এবং সিফিলিস সেরোলজি তার আমরা করে ফেলতে পারি অনেক সময়, সিফিলিস থেকেও কিন্তু এই প্রবলেমগুলো হতে পারে। এবং অন্যান্য টেস্টের ভিতরে ইউরিন অ্যানালাইসিস করা উচিত, চেস্ট এক্স রে, ড্রাগ স্ক্রিনিং এবং কার্ডিয়াক এনজাইমগুলো দেখা উচিত, এমআরআই অর সিটি স্ক্যান অফ দ্য ব্রেন, ইইজি আমরা করতে পারি এবং আমরা লাম্বার পাংচারও করতে পারি। ট্রিটমেন্টের ক্ষেত্রে এখানে যে প্রিসিপিটেটিং ফ্যাক্টরগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, যে যে প্রিসিপিটেটিং ফ্যাক্টরগুলোর কারণে পেশেন্টের ডেলিরিয়াম প্রিসিপিটেট করতে পারে অথবা প্রিডিসপোজিং ফ্যাক্টর যেগুলো থাকে, এগুলোকে আমাদের আসলে ট্রিট করতে হবে আগে। এছাড়া নন ফার্মাকোলজিক্যাল আমাদের কিছু মেজারমেন্ট নিতে হতে পারে, যেমন জেনারেল মেজার্স টু রিলিভ দ্য ডিস্ট্রেস, কন্ট্রোল অ্যাজিটেশন, দিস ইনক্লুড দ্য ফ্রিকুয়েন্ট এক্সপ্লানেশন অ্যান্ড রিওরিয়েন্টেশন অ্যান্ড রিঅ্যাসুরেন্স, যে কথাটি একটু আগে বলেছি, যে পেশেন্টকে সবসময় তাকে রিওরিয়েন্টেশন করা এবং তাকে সবসময় তার অবস্থা সম্পর্কে তাকে এক্সপ্লেন করা এবং তাকে রিঅ্যাসিওর করা যে আপনার কিছু হবে না, আপনি দুশ্চিন্তা করবেন না, এবং তার স্ট্রেস রিলিফের জন্য বা ডিস্ট্রেস রিলিফের জন্য যে ধরনের মেজারমেন্টগুলো নেওয়া উচিত সেগুলা নিতে হবে। আননেসেসারি চেঞ্জ ইন স্টাফ কেয়ারিং ফর দ্য পেশেন্ট শুড বি অ্যাভয়েডেড, অর্থাৎ এই পেশেন্টের যে কেয়ার গিভারগুলো থাকে, কেয়ার গিভারগুলোকে আমরা খুব রিপিটেডলি চেঞ্জ করব না। যে কেয়ার গিভার যে পেশেন্টকে টেক কেয়ার করছেন আমরা চেষ্টা করব তাকে পেশেন্টের কাছ থেকে চেঞ্জ না করার, কারণ রিপিটেড কেয়ার গিভার চেঞ্জ হলেও পেশেন্টদের অনেক প্রবলেম ফেস করতে হয়। অ্যান্ড দ্য পেশেন্ট শুড আইডিয়ালি বি নার্সড ইন এ কোয়াইট সিঙ্গেল রুম। হসপিটালের বেডে যেখানে অনেক পেশেন্ট একসাথে গাদাগাদি করে থাকে এরকম জায়গায় আসলে এই পেশেন্টগুলোকে ট্রিট না করে একটা কোয়াইট সিঙ্গেল রুম এই এই পেশেন্টদের জন্য আসলে খুব ভালো হয় ট্রিটমেন্টের জন্য। অ্যান্ড রিলেটিভস শুড বি এনকারেজ টু ভিজিট রেগুলারলি, তার যে আত্মীয় স্বজন আছে তারা যদি রেগুলার তাকে ভিজিট করে তাহলে এটিও পেশেন্টের জন্য বেনিফিশিয়াল হতে পারে। অ্যান্ড লাইটিং শুড বি সাফিসিয়েন্ট টু প্রমোট ওরিয়েন্টেশন, যে কথাটি বলছিলাম যে দিনের বেলা জানলা দরজা সব খুলে দিয়ে ঘরে আলো ঢুকতে দিয়ে, হ্যাঁ, তাকে রিওরিয়েন্টেড করা, তাকে বোঝানো যে এখন দিন, এই লাইটিংটাও একটা খুব বড় একটা ফ্যাক্টর।
ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের ভিতরে ডেলিরিয়ামের পেশেন্টদের ক্ষেত্রে আমরা যে ড্রাগগুলো ব্যবহার করতে পারি তার মধ্যে খুব কমনলি আমরা ইউজ করি সেটি হচ্ছে লো ডোজ অ্যান্টিসাইকোটিক, অর্থাৎ হ্যালোপেরিডল আমরা ইউজ করতে পারি। হ্যালোপেরিডলের ডোজ আমি এখানে লিখিনি, বাট হ্যালোপেরিডল আমরা সাধারণত 1 to 5 মিলিগ্রাম পার ডে সাধারণত এর মধ্যে ইউজ করে থাকি। এবং বেনজোডাইজেপাইনসটা যদি তার একেবারে সিভিয়ার অ্যাজিটেশন বা খুব মানে সিভিয়ার কোনো বা একেবারে অ্যাবসলিউট কোনো ইন্ডিকেশন না থাকে, তাহলে বেনজোডাইজেপাইনটাও অ্যাভয়েড আমাদের করা উচিত। ডেলিরিয়াস পেশেন্টদের আউটকামের ক্ষেত্রে যে কথাটি বলা যেতে পারে সেটা হচ্ছে দ্য প্রগনোসিস ইজ রিলেটেড টু দ্য আন্ডারলাইং কজ, অর্থাৎ কি কারণে পেশেন্টের ডেলিরিয়াম ডেভেলপ করলো সেটির উপরে আসলে তার আউটকামটা নির্ভর করে। অ্যান্ড মেনি কেসেস অফ ডেলিরিয়াম রিকভার র্যাপিডলি। যদি কোনো ইনফেকশাস কারণে হয়, পেশেন্টের সেপ্টিসেমিয়ার কারণে আমরা ধরে নিলাম যে তার ডেলিরিয়াম হলো, তাহলে সেপ্টিসেমিয়া কন্ট্রোল হলে তার ডেলিরিয়াম রিকভার করবে খুব সহজে। কিন্তু যদি ক্রনিক ইলনেসের কারণে হয়, রেনাল ফেলিওর, হেপাটিক ফেলিওর, এসব কারণে যদি পেশেন্টের ডেলিরিয়াম ডেভেলপ করে, সেক্ষেত্রে কিন্তু আবার রিকভারিটা অত বেশি র্যাপিড হবে না। তো এই জন্য তার আন্ডারলাইং কজের উপরে আসলে ডিপেন্ড করে তার রিকভারিটা। অ্যান্ড ওয়ার্স ইন এল্ডারলি উইথ দ্য প্রি এক্সিস্টিং ডিমেনশিয়া অ্যান্ড ফিজিক্যাল ইলনেস। আউটকামটা খুব খারাপ হবে যদি পেশেন্ট খুব বয়স্ক হয় এবং তার প্রি এক্সিস্টিং ডিমেনশিয়া থাকে। আমরা প্রিসিপিটেটিং ফ্যাক্টরের প্রিডিসপোজিং ফ্যাক্টরের ভিতরে বলেছিলাম যে পেশেন্টের ডিমেনশিয়া কিন্তু 1 নম্বরে ছিল। তো পেশেন্টের যদি ডিমেনশিয়া থাকে, তার ডেলিরিয়াম রিকভার করার সম্ভাবনাটা অনেক কম। এবং ফিজিক্যাল ইলনেস যদি থাকে, ক্রনিক ইলনেস, সেক্ষেত্রেও তার আউটকামটা খুব খারাপ হবে। এস্টিমেটেড মর্টালিটি ইজ 25% অ্যাট 3 মান্থস। কাজেই জিনিসটা কিন্তু অ্যালার্মিং। প্রায় 25% পেশেন্ট উইদিন 3 মান্থস তারা মারা যাবে। অ্যান্ড টু-ফোল্ড ইনক্রিজ রিস্ক অফ ডেথ ইন দ্য নেক্সট 2 ইয়ার্স। অর্থাৎ যে পেশেন্টগুলো ডেলিরিয়াম ডেভেলপ করে তাদের মৃত্যুর হার স্বাভাবিক মানুষের মৃত্যুর হারের চেয়ে প্রায় দ্বিগুণ হয়। এই কথাটি আমরা বিভিন্ন স্টাডিতে পেয়েছি। এবারে আসি ডিমেনশিয়া নিয়ে। Dementia is an acquired global impairment of intellect, memory, and personality, and without the impairment of consciousness. ডেলিরিয়াম এবং ডিমেনশিয়ার এই জায়গাটাতেই বেসিক পার্থক্য। ডেলিরিয়ামটা ছিল ক্লাউডিং অফ কনশাসনেস, অর্থাৎ কনশাসনেসের ইম্পেয়ারমেন্ট ছিল, সেখানে কিন্তু মেমোরির ইম্পেয়ারমেন্টটা ছিল না। বাট এইখানে পেশেন্টের মেমোরি, ইন্টেলেক্ট এবং পার্সোনালিটি চেঞ্জ হবে, বাট কনশাসনেস পেশেন্টের চেঞ্জ হবে না, অল্টার্ড হবে না, কনশাসনেসটা ঠিকই থাকবে। কজ কি হতে পারে ডিমেনশিয়ার? ডিমেনশিয়ার অনেকগুলো কজের মধ্যে প্রথম কজটা হচ্ছে প্রাইমারি নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার। এর ভিতরে যেমন আছে অ্যালজাইমার ডিজিজ, ডিমেনশিয়া উইথ লিউই বডি, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া, পার্কিনসন্স ডিজিজ, পিয়ন ডিজিজ অ্যান্ড হান্টিংটনস ডিজিজ। অ্যালজাইমার ডিজিজ, ডিমেনশিয়া, লিউই বডি ডিমেনশিয়া, এগুলোর প্যাথোলজিতেও তোমরা হয়তো বা কিছুটা পড়েছো যে কি ধরনের প্যাথোলজি এখানে তৈরি হয়। তো এগুলো প্রাইমারি নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার। ভাস্কুলার কিছু কারণে ডিমেনশিয়া হতে পারে, যেমন স্ট্রোকের কারণে হতে পারে, ফোকাল থ্যালামিক অ্যান্ড বেজাল গ্যাংলিয়া স্ট্রোক, এবং সাবডুরাল হেমাটোমা যদি হয় সেক্ষেত্রেও ডিমেনশিয়া ডেভেলপ করতে পারে। ইনফ্লামেটরি অ্যান্ড অটো ইমিউন কিছু কজ থাকে, যেমন সিস্টেমিক লুপাস ইরিথ্রোমেটোসাস বা এসএলই যেটিকে আমরা বলি, অ্যান্ড আদার ফর্মস অফ সেরিব্রাল ভাস্কুলাইটিস, ব্যাচেট ডিজিজ, নিউরোসার্কয়েডোসিস, হাশিমোটোস এনকেফালোপ্যাথি এবং মাল্টিপল স্ক্লেরোসিস, এইসব ক্ষেত্রেও পেশেন্টের ডিমেনশিয়া ডেভেলপ করে। যদি ট্রমার হিস্ট্রি থাকে, সিভিয়ার হেড ইনজুরি যদি হয় এবং রিপিটেড হেড ট্রমা যদি হয়, যখন আরটিএ পেশেন্টদের সিভিয়ার হেড ইনজুরি এরপরে ডিমেনশিয়া ডেভেলপ করতে পারে। রিপিটেড হেড ট্রমা আমরা কিন্তু প্রায়ই বলি যে বাচ্চাদের মাথায় মারতে হয় না, বা এরকম যদি কোনো হিস্ট্রি থাকে যে রিপিটেডলি মাথার ভেতরে ট্রমার হিস্ট্রি থাকে, সেক্ষেত্রেও ডিমেনশিয়া ডেভেলপ করে। অন্যান্য কজের ভিতরে ইনফেকশন রিলেটেড কিছু কন্ডিশন আছে, যেমন এইচআইভি, নিউরোসিফিলিস এবং পোস্ট এনকেফালাইটিক বা প্রিয়ন ডিজিজের ক্ষেত্রেও এটি ডিমেনশিয়া ডেভেলপ করতে পারে। মেটাবলিক এবং এন্ডোক্রাইন কিছু কজ আছে, যেমন রেনাল ফেলিওর, হেপাটিক ফেলিওর, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, হাইপোগ্লাইসেমিয়া, কুশিং সিনড্রোম, হাইপোপিটুইটারিজম এবং অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি। দিজ আর অলসো কজ অফ ডিমেনশিয়া। নিওপ্লাস্টিক কিছু কজ আছে, যেমন ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন, কার্সিনোমেটাস অর লিম্ফোমেটাস মেনিনজাইটিস এবং প্যারানিওপ্লাস্টিক লিম্বিক এনকেফালাইটিস। আর পোস্ট রেডিয়েশন কিছু হতে পারে, অ্যাকিউট এবং সাব অ্যাকিউট রেডিওনেক্রোসিস এবং রেডিয়েশন থ্রোম্বো অ্যানজিওপ্যাথি, এই কারণেও ডিমেনশিয়া ডেভেলপ করতে পারে। সাধারণত যে পেশেন্টগুলো রেডিওথেরাপি পায় তাদের ক্ষেত্রে এই সম্ভাবনা বেশি থাকে।
পোস্ট অ্যানক্সিক সিভিয়ার অ্যানিমিয়া যদি পেশেন্টের থাকে, লং স্ট্যান্ডিং সিভিয়ার অ্যানিমিয়া, তাদের ডিমেনশিয়া ডেভেলপ করতে পারে। পোস্ট সার্জিক্যাল হতে পারে, স্পেশালি কার্ডিয়াক বাইপাস করার পরে তাদের এই ডিমেনশিয়া ডেভেলপ করতে পারে। কার্বন মনোক্সাইড পয়জনিং যদি হয় সেক্ষেত্রে ডিমেনশিয়া ডেভেলপ করতে পারে। কার্ডিয়াক অ্যারেস্ট, ক্রনিক রেসপিরেটরি ফেলিওর, দিজ আর অলসো কজেস অফ পোস্ট অ্যানক্সিক ডিমেনশিয়া। এবং ভিটামিন এবং আদার নিউট্রিশনাল যদি ডেফিসিয়েন্সি থাকে, বিশেষ করে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি এবং ফোলেট ডেফিসিয়েন্সি, এই দুটো ক্ষেত্রেও ডিমেনশিয়া ডেভেলপ করে। কিছু টক্সিনস আছে যেমন অ্যালকোহল, পয়জনিং উইথ হেভি মেটালস, অর্গানিক সলভেন্টস এবং অর্গানোফসফেটস, এগুলোর ক্ষেত্রেও ডিমেনশিয়া হতে পারে। এবং আদার হচ্ছে নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস আর লিউকোডিস্ট্রফি, এই দুটো ডিমেনশিয়া খুব ইম্পর্টেন্ট দুটো কজ। এখন ডিমেনশিয়ার ক্লিনিক্যাল ফিচার কি? অ্যালঝেইমার ডিজিজের ক্ষেত্রে প্রথম ক্লিনিক্যাল ফিচার হচ্ছে মেমোরি লস, স্পেশালি শর্ট টার্ম মেমোরি লস হবে। এছাড়া ডিসফেসিয়া এবং ডিসপ্র্যাক্সিয়া থাকতে পারে, যে পেশেন্টের কথা বলতে সমস্যা হবে এবং কোনো কিছু বোঝাতে সমস্যা হবে। ইম্পেয়ার্ড সেন্স অফ স্মেল হতে পারে, সে গন্ধ ঠিক মতো বুঝে উঠতে পারবে না। এবং বিহেভিয়ারাল চেঞ্জ থাকে, যে ওয়ান্ডারিং, বিশেষ করে যে সবসময় দেখা যাবে ঘুরে বেড়াচ্ছে, ঘরের মধ্যে স্থির থাকে না। পেশেন্টরা প্রায় এসে কমপ্লেন করে যে ঘর থেকে বের হয়ে যায়, কোথায় যায় তা বোঝা যায় না, সবসময় কিছু একটা খুঁজে বেড়ায় আর সবসময় ঘর থেকে বের হয়ে সারাদিন ঘুরে বেড়ায়, এ ধরনের একটা কমপ্লেন করে। ভাস্কুলার ডিমেনশিয়ার ক্ষেত্রে যে ক্লিনিক্যাল ফিচার, সেটির মধ্যে প্রথম যে কজ সেটি হচ্ছে, প্রথম ফিচারটা হচ্ছে পার্সোনালিটি চেঞ্জ। এছাড়া লেবাইল মুড হতে পারে, সাইন্স অফ সেরেব্রোভাস্কুলার ডিজিজ এখানে থাকতে পারে। বাট প্রিজার্ভড ইনসাইট, এদের ক্ষেত্রে ইনসাইট অতটা নষ্ট হয় না এবং হিস্ট্রি অফ হাইপার টেনশন থাকতে পারে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে। ডিমেনশিয়া উইথ লিউ বডির ক্ষেত্রে ফ্ল্যাকচুয়েটিং অ্যালার্টনেস, পার্কিনসনিজম, ভিজুয়াল হ্যালোসিনেশন, ফলস অ্যান্ড ফ্রেন্ডস, অর্থাৎ প্রায় পড়ে যেতে পারে, অজ্ঞান হয়ে যায়, এরকম হিস্ট্রিও তাদের ক্ষেত্রে থাকতে পারে। ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ার ক্ষেত্রে প্রমিনেন্ট বিহেভিয়ারাল চেঞ্জ, এক্সপ্রেসিভ ডিসফাসিয়া, আর্লি লস অফ ইনসাইট এবং আর্লি প্রাইমেটিভ রিফ্লেক্সগুলো তার লস্ট হতে পারে। পিওন্স ডিজিজের ক্ষেত্রে কি হয়? মাইক্রনিক জার্ক থাকতে পারে, অফেন আর্লি অনসেট, খুব সাধারণত এই ডিমেনশিয়াটা খুব আর্লি অনসেট হয়। সিজারের হিস্ট্রি থাকতে পারে, র্যাপিড অনসেট অর প্রোগ্রেশন, খুব দ্রুত ডেভেলপ করবে এবং খুব দ্রুত প্রোগ্রেস করবে ডিজিজ। সেরেবেলার অ্যাটাক্সিয়া থাকতে পারে এবং সাইকিয়াট্রিক কিছু সিমটম তার ভিতরে থাকতে পারে। নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস যদি হয় তাহলে মেন্টাল স্লোয়িং, সবকিছুর ভিতরে সব মনে হবে খুব ধীর স্থির, অনেক বেশি মাত্রায় সে ধীর স্থির, খুব স্লো। অ্যাপ্যাথি হবে, তার মানে এক্সপ্রেসিভ কোনো ফিচার তার ভিতরে থাকবে না, সে নিজেকে এক্সপ্রেস করতে পারবে না, ইনঅ্যাটেনশন থাকে। এবং খুব কমনলি এটি দেখা যায় বিটুইন দ্য এজ অফ 50 to 70 ইয়ার্স। ইউরিনারি ইনকন্টিনেন্স এদের ক্ষেত্রে খুব কমন এবং প্রবলেম ইন ওয়াকিং অ্যান্ড কমনেস্ট রিভার্সিবল ডিমেনশিয়া। নর্মাল প্রেশার হাইড্রোকেফালাসের জন্য যে ডিমেনশিয়াটা হয় এটি রিভার্সিবল, আমরা যদি কোনোভাবে তার প্রেশারটা রিলিজ করতে পারি সার্জারি করে বা অন্য কোনোভাবে, তাহলে তার ডিমেনশিয়াটা রিভার্স করতে পারে। ডিমেনশিয়ার আরো তিনটা ক্লাসিফিকেশন আমরা ইউজ করি, একটা হচ্ছে কর্টিক্যাল ডিমেনশিয়া, সাবকর্টিক্যাল ডিমেনশিয়া, আর একটি হচ্ছে মিক্সড ডিমেনশিয়াকে অনেক সময় আমরা এই তিন ভাবেও ক্লাসিফাই করি। কর্টিক্যাল ডিমেনশিয়ার এক্সাম্পল হচ্ছে কি, যেমন অ্যালঝেইমার ডিজিজ, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। সাবকর্টিক্যালের ভিতরে আছে যেমন হান্টিংটনস ডিজিজ, পার্কিনসন্স ডিজিজ, ফোকাল থ্যালামিক অ্যান্ড বেজাল গ্যাংলিয়া লেশন এবং মাল্টিপল স্ক্লেরোসিস। আর মিক্স টাইপের ভিতরে ভাস্কুলার ডিমেনশিয়া, ডিমেনশিয়া উইথ লিউই বডিজ এবং কর্টিকো বেজাল ডিজেনারেশন। এছাড়া ডিমেনশিয়ার আরো দুইটা ক্লাসিফিকেশন করা যায়, একটা হচ্ছে গিয়ে প্রিসেনাইল ডিমেনশিয়া, দ্যাট ইজ বিফোর দ্য এজ অফ 65 ইয়ার্স, যেমন আলঝেইমার ডিজিজ, এটাকে আমরা প্রিসেনাইল বলি। আর যদি ডিমেনশিয়ার অনসেটটা হয় আফটার দ্য এজ অফ 65 ইয়ার্স, সেটাকে আমরা বলি সেনাইল ডিমেনশিয়া, যেমন ভাস্কুলার ডিমেনশিয়া। ডিমেনশিয়ার পেশেন্টকে আমি যদি অ্যাসেস করতে যাই তাহলে প্রথমে আমাকে কিছু স্ক্রিনিং টেস্ট করতে হবে। এই স্ক্রিনিং টেস্টগুলোর ভিতরে যেমন প্রথমটা হচ্ছে মিনি মেন্টাল স্টেট এক্সামিনেশন, এরপরে আসে নিউরো সাইকিয়াট্রিক ইনভেন্টরি। এগুলো হলো বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল স্কেল বলি আমরা, হ্যাঁ, স্কেলগুলো ইউজ করে আমরা পেশেন্টের ডিমেনশিয়া আছে কিনা এটা আইডেন্টিফাই করি। নিউরো সাইকিয়াট্রিক ইনভেন্টরি এটা আরেকটা স্কেল। অ্যালঝেইমার ডিজিজ ফাংশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড চেঞ্জ স্কেল, এটি আরেকটা স্কেল। ক্লিনিক্যাল ডিমেনশিয়া রেটিং স্কেল, এটাও ডিমেনশিয়া অ্যাসেস করার জন্য আরেকটা স্কেল। এরকম আরো অনেক স্কেল আছে, আমি এতগুলোর নাম উল্লেখ করিনি, চারটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে তোমাদেরকে দেখালাম। এর ভেতরে সবচেয়ে বেশি আমরা যেটি ইউজ করি সেটি হচ্ছে মিনি মেন্টাল স্টেট এক্সামিনেশন। দেখো স্কেলের একটা ছবি আমি এখানে দিয়েছি,
এখানে টোটাল কিছু ক্যাটাগরিতে ভাগ করে টোটাল 30 পয়েন্টের উপরে আমরা একটা পেশেন্টের বেড সাইড একটা কোশ্চেনিং করে তার ডিমেনশিয়া আছে কিনা এটি বোঝার চেষ্টা করি। যেমন প্রথমটা যদি বলি যে টেম্পোরাল ওরিয়েন্টেশন, এখানে 5 পয়েন্ট। হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট টাইম, এটি যদি পেশেন্ট বলতে পারে, আমরা যদি পেশেন্টকে বলি যে এখন বলেন তো এখন দিন না রাত, সে যদি বলতে পারে দিন, তাহলে তাকে আমি 1 নম্বর দিব। হোয়াট ডে অফ দ্য উইক ইজ ইট, মানে এখন আজকে কি বার, এটি যদি আমি জিজ্ঞেস করি, পেশেন্ট যদি বলতে পারে যে আজকে সোমবার, তাহলে সে আরো একটা পয়েন্ট পাবে। হোয়াট ইজ দ্য ডেট টুডে, আজকে কত তারিখ, তারিখটা যদি বলতে পারে যে আজকে হচ্ছে গিয়ে 21 তারিখ, তাহলে তাকে আমি আরো 1 পয়েন্ট দিব। হোয়াট ইজ দ্য মান্থ, কোন মাসের 21 তারিখ যদি সে বলতে পারে, তাহলে আরো 1 পয়েন্ট দিব। এটা কত সাল, এটি যদি বলতে পারে তাহলে আরো 1 পয়েন্ট দিব। যদি বলতে না পারে তাহলে সেক্ষেত্রে সে কোনো পয়েন্ট এখানে পাবে না। এরকম একটা স্কেল আমরা ইউজ করি, এবং এই স্কেল ইউজ করে এই স্কেলের ইন্টারপ্রিটেশনটা দেখো। এখানে বলা হচ্ছে যে এমএমএসি স্কোর ইজ 30 পয়েন্টস ম্যাক্সিমাম, অর্থাৎ 30-এর মধ্যে আমরা মার্কিং করব। এবং পেশেন্টের যদি এই স্কোরটা 25-এর নিচে থাকে, অর্থাৎ তার স্কোর যদি 20 থেকে 24-এর মধ্যে থাকে, তাহলে আমরা বুঝবো তার মাইল্ড ফর্মের ডিমেনশিয়া আছে। যদি তার স্কোরিংটা হয় 13 থেকে 20-এর মধ্যে, তাহলে আমরা বলবো যে তার মডারেট ডিমেনশিয়া আছে। এবং যদি লেস দেন 12 হয়, তাহলে আমরা বুঝবো তার সিভিয়ার ডিমেনশিয়া আছে। এবং এই এমএমএসি করে কিন্তু আমরা শুধুমাত্র যে ডিমেনশিয়া আইডেন্টিফাই করতে পারি তা না, আমরা পেশেন্টের প্রোগ্রেশন কেমন হচ্ছে বা তার ডিজিজ প্রসেস কতটুকু প্রোগ্রেস করছে সেটিও কিন্তু আমরা টাইম টু টাইম বের করতে পারি। যেমন একটা কথা বলা হয় যে দ্যাট এমএমএসি স্কোর অফ এ পারসন উইথ অ্যালঝেইমার ডিজিজ ডিক্লাইন্স অ্যাবাউট 2 to 4 পয়েন্টস ইচ ইয়ার। অর্থাৎ যে পেশেন্টের অ্যালঝেইমার ডিজিজ ডেভেলপ করবে, তার আজকে যদি এমএমএসি স্কোর 24 থাকে, সাধারণত দেখা যাবে যে 1 বছর পরে তার এমএমএসি স্কোর হবে 20 অথবা 22, এর বেশি, মানে এই পরিমাণ তার ডিমেনশিয়া এগ্রাভেট করতে পারে। এই স্কেলটা এখানে দেয়া আছে, তোমরা এই ভিডিওটা পজ করে বা এখানে দেখতে পারো, অথবা অনলাইনেও যদি তুমি মিনি মেন্টাল স্টেট এক্সামিনেশন বা এমএমসি লিখে সার্চ দাও, তাহলে স্কেলগুলোর অনেক ছবি, এমনকি ডকুমেন্ট হিসেবে এগুলো পাওয়া যেতে পারে। অ্যাসেসমেন্ট করার জন্য আমরা আরো কিছু ইনভেস্টিগেশন করতে পারি। প্রাইমারি কেয়ার ইনভেস্টিগেশনের মধ্যে আমরা যেগুলো করতে পারি, ফুল ব্লাড কাউন্ট করতে পারি, ইলেকট্রোলাইট সেডিমেন্টেশন, ইরাথ্রোসাইট সেডিমেন্টেশন রেট আমরা দেখতে পারি, ইউরিয়া এবং ইলেকট্রোলাইট করতে পারি, লিভার ফাংশন টেস্ট, ক্যালসিয়াম ফসফেট, থাইরয়েড ফাংশন টেস্ট এবং ভিটামিন B12 এবং ফলেট আমরা দেখে নিতে পারি। এছাড়া আমরা সেকেন্ডারি কেয়ারে কি করি, আমরা সেকেন্ডারি কেয়ারে ব্রেন ইমেজিং করতে পারি, যেমন সিটি স্ক্যান, এমআরআই অফ ব্রেন, এগুলো করা যেতে পারে, ইউরিন অ্যানালাইসিস করা যেতে পারে, সিফিলিস সেরোলজি আমরা করতে পারবো, এইচআইভি স্ট্যাটাসটা আমরা তার দেখতে পারবো, এবং চেস্ট রেডিওগ্রাফ আমরা তার করে নিব। ট্রিটমেন্টটাই আমরা পেশেন্টের ডিমেনশিয়ার ট্রিটমেন্ট, আসলে এটি এক কথায় খুব বলা খুব মুশকিল, বা অল্প কথায় ডিমেনশিয়ার ট্রিটমেন্টটা বলা মুশকিল। এটা আসলে একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচে আমরা সাধারণত এই পেশেন্টগুলোকে হেল্প করে থাকি, এবং এক্ষেত্রে মেডিকেশনের চেয়ে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। যেমন পেশেন্টকে সাপোর্ট দিতে হবে টু ওভারকাম দ্য ডিফিকাল্টিজ ইন তার ডেইলি লাইফ, যে তার তার এই যে পারসেপশনে বিভিন্ন সমস্যা থাকছে, সে ভুলে যাচ্ছে, ইভেন অনেক পেশেন্ট তার নিজের নাম ভুলে যায়, তার আত্মীয় স্বজনের নাম ভুলে যায়। ডিমেনশিয়ার পেশেন্ট বাসা থেকে বের হওয়ার পরে তার বাসা কই এটি অনেক সময় মনে করতে পারে না। এজন্য অনেক সময় দেখা যায় ডিমেনশিয়ার পেশেন্টের গলায় তার নাম লিখে, তার ঠিকানা লিখে একটা কার্ড ঝুলিয়ে দেওয়া হয়, যেন পেশেন্ট হারিয়ে গেলে অন্যরা তাকে তার বাসা পর্যন্ত পৌঁছে দিতে পারে। এভাবে পেশেন্টকে বিভিন্নভাবে সাপোর্ট দিতে হবে। এবং সে যে মনে করতে পারছে না কোনো কিছু, এটার কারণে যে তার বিভিন্ন ডিফিকাল্টিস গুলো ফেস করতে হয়, এই ডিফিকাল্টিস গুলোর ক্ষেত্রে ওভারকাম করার ক্ষেত্রে সবসময় তাকে কন্টিনিউয়াস একটা হেল্প করতে হবে। হেল্প না করলে দেখা যাবে যে পেশেন্ট একটা সময় গিয়ে, যেহেতু তার ইনসাইট অনেক সময় ইনট্যাক্ট থাকে, পেশেন্ট কিন্তু বুঝে যে আমার খুব বড় রকমের সমস্যা হচ্ছে, আমি সবকিছু ভুলে যাচ্ছি, এবং সেটা নিয়ে দেখা যাবে তার ভিতরে অ্যাংজাইটি, ডিপ্রেশন আরো বেশি হতে থাকবে, এবং আলটিমেটলি তার ডিজিজও ধীরে ধীরে আরো বেশি প্রোগ্রেস করতে থাকবে। সো তার এই যে ডেইলি লাইফের যে ডিফিকাল্টিস গুলো, এগুলো ওভারকাম করার জন্য সবসময় তাকে হেল্প করতে হবে, এবং একটা কনস্ট্যান্ট কেয়ার গিভার তাকে রাখতে হবে। আননেসেসারি চেঞ্জ অফ কেয়ার গিভার এটি সবসময় অ্যাভয়েড করা উচিত। যে পেশেন্টের সাথে সবসময় থাকা সমস্যা, আচ্ছা এই মাসে একজন থাকুক, পরের মাসে আরেকজন থাকুক, তারপরের মাসে আরেকজন থাকুক, এগুলো করলে এই পেশেন্টগুলোর দেখা যায় রিকভারিতেও সমস্যা হয়, এবং তাদের লাইফের যে ডিফিকাল্টিস গুলো সেগুলো ওভারকাম করা তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য কেয়ার গিভার সাধারণত কনস্ট্যান্ট হওয়াটা উচিত। আর যে কেয়ার গিভার গুলো থাকে, তাদেরকে আমরা সাধারণত পেশেন্টের যে বিভিন্ন প্রবলেম এবং হাউ টু ওভারকাম দিস প্রবলেমস, এগুলো সম্পর্কে তাকে একটা প্রপার সাইকো এডুকেশন আমরা বলি, প্রপার সাইকো এডুকেশন দেওয়া, তাকে প্রপার এক্সপ্লানেশন দেওয়া, তাকে প্রপারলি ট্রেন্ড আপ করা, এগুলো খুব বেশি জরুরি। এবং এই লাইফ ডিফিকাল্টির ভিতরে যেমন একটা কথা আমরা বলেছিলাম যে পেশেন্টের যদি সেন্সরি কোনো ডিফেক্ট থাকে,
যে পেশেন্ট কানে শুনতে পারে না অথবা চোখে দেখতে পারে না, চোখে ছানি পড়ে গেছে, ক্যাটারাক্ট হয়েছে অথবা তার কানের কোনো সমস্যা, এ ধরনের ক্ষেত্রে তাদের এই ট্রিটমেন্টগুলো কিন্তু অনেক বেশি জরুরি। কারণ যে পেশেন্ট একেবারে কিছুই মনে রাখতে পারছে না, তার ক্ষেত্রে যদি আবার সেন্সরি পারসেপশনেও সমস্যা থাকে, তার ডিফিকাল্টিস গুলো কিন্তু দিন দিন আরো বাড়তে থাকে। মেডিকেশনের ক্ষেত্রে আমরা সাধারণত কোলিনেস্টারেজ ইনহিবিটর গুলো ব্যবহার করি। আমাদের দেশে আমরা সাধারণত রিভাস্টিগমিন এবং ডোনেপেজিল এগুলোই বেশি ব্যবহার করি। গ্যালান্টামিনটা অত বেশি আমরা ইউজ করি না। মেমান্টাডিনটা আমরা অনেক সময় ইউজ করি। এছাড়া অন্যান্য কিছু ড্রাগ আমরা ইউজ করে থাকি পেশেন্টকে সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে। অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিহাইপারটেনসিভ এ ধরনের ড্রাগ আমরা অনেক সময় পেশেন্টের নিড বেসিসে আমরা ব্যবহার করে থাকি। তো এই ছিল আমাদের আজকের ডিমেনশিয়া এবং ডেলিরিয়াম নিয়ে কথা। ডিমেনশিয়া নিয়ে বিশেষ করে কথা বলতে গেলে আরো অনেক বেশি কথা বলা যায়, যে কথাগুলো আমরা আজকে অনেকগুলোই বলি নাই, যেমন বিভিন্ন ধরনের ডিমেনশিয়া, যেটা অ্যালজাইমার ডিজিজের ক্ষেত্রে, ভাস্কুলার ডিমেনশিয়ার ক্ষেত্রে, হ্যাঁ, তারপরে এই যে প্রিয়ন্স ডিজিজের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে আমার মনে হয় যে প্যাথোলজিতে তোমাদের এগুলো নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে অলরেডি, বা প্যাথোলজিতে তোমরা এগুলো পড়ে এসেছো, এই জন্য আমি এগুলো আসলে আজকে একটু স্কিপ করে গেছি। বাট ডিমেনশিয়া এবং ডেলিরিয়াম বিশেষ করে ওল্ড এজের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ দুটো প্রবলেম, এবং মানুষের কোয়ালিটি অফ লাইফ এনশিওর করার জন্য এই ডিমেনশিয়া এবং ডেলিরিয়াম ট্রিট করাটা খুব বেশি মাত্রায় জরুরি। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আর যদি আজকের এই ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারো, আমি চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার। হ্যাঁ, সবাই ভালো থাকো। স্যার আমি একটা প্রশ্ন করতে চাই সরাসরি। জি স্যার যদি স্যার একটা পেশেন্ট যদি স্যার ডেলিরিয়াম নিয়ে আসে, তখন সেক্ষেত্রে স্যার কোনো সাইকিয়াট্রিক স্যার অ্যাকিউট ম্যানিয়া থেকে স্যার ওটা কিভাবে ডিফারেন্সিয়েট করা যায়, এই ব্যাপারে যদি কিছু বলতেন। না, ম্যানিয়ার তো ক্রাইটেরিয়া গুলো আলাদা। ম্যানিয়ার জন্য আমরা যখন বাইপোলার মুড ডিসঅর্ডার পড়িয়েছি, বাইপোলার মুড ডিসঅর্ডারের ক্ষেত্রে ম্যানিকের কিন্তু একদম ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কিছু আলাদা রয়েছে, সেগুলো একটা। আরেকটা বিষয় হলো যে ডেলিরিয়াম পেশেন্টের ডেভেলপ করলে এগুলোকে আমরা বলি যে অর্গানিক কারণগুলো আমাকে এক্সক্লুড করতে হবে। আমরা যখন ওই বাইপোলার মুড ডিসঅর্ডারের ক্রাইটেরিয়া গুলো পড়িয়েছিলাম, তখন একটা কথা আমি সব ওইখানে ছিল, যদি একটু রিকল করতে পারো, যে যতগুলো সিমটমই থাকুক না কেন, ইন অ্যাবসেন্স অফ আদার মেডিকেল কন্ডিশন, তার যে সিমটম গুলো আছে, যেমন একটা পেশেন্ট কথা অনেক বেশি বলে, যেটাকে আমরা বলি ম্যানিয়ার ক্ষেত্রে প্রেশার অফ স্পিচ। তো প্রেশার অফ স্পিচ এটা ডেলিরিয়ামে হতে পারে, ডেলিরিয়ামের পেশেন্টও অনেক বেশি কথা বলতে পারে, কিন্তু তার এই যে বেশি কথা বলা, এটা অন্য কোনো অর্গানিক কজ দিয়ে যদি এক্সপ্লেন না করা যায়, তখন আমি বুঝবো যে এটা আসলে তার এই বাইপোলারের যে ম্যানিক ফেজ, এই ম্যানিক ফেজের কারণে হচ্ছে। কিন্তু যদি আমি কোনো অর্গানিক কজ দিয়ে এটাকে এক্সপ্লেন করতে পারি, তখন তো আর সেটা বাইপোলার ম্যানিক ফেজ হবে না। জি স্যার, বুঝতে পারছি। আর স্যার আরেকটা প্রশ্ন স্যার, সেটা হ্যাঁ। হচ্ছে আমরা স্যার কোন ডেলিরিয়াম পেশেন্টকে স্যার আমরা কোন ক্ষেত্রে নিউরোলজিস্টের কাছে রেফার করব, আর কোন ক্ষেত্রে সাইকিয়াট্রিস্ট কারো কাছে আচ্ছা, আমরা দেখাবো প্রথম কথা হচ্ছে যে বা আমাদের রেফার দেশে করব? নিউরোলজি এবং সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট দুটো আলাদা, কিন্তু বিশ্বের অনেক দেশেই এই ডিপার্টমেন্ট দুটোকে একত্রে বলা হয় নিউরো সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট। হ্যাঁ, নিউরোলজি এবং সাইকিয়াট্রি অনেক ক্ষেত্রেই মার্চ করে, ওভারল্যাপ করে একটার সাথে আরেকটা। তো ডেলিরিয়াস পেশেন্টের ক্ষেত্রে শুধু নিউরোলজি বা সাইকিয়াট্রি না, ডেলিরিয়াস পেশেন্টের ক্ষেত্রে তোমাকে আন্ডারলাইন যে মেডিকেল কজ, সেই কজ অনুযায়ী তাকে ট্রিটমেন্ট করার জন্য স্পেশালিস্টের কাছে পাঠাতে হতে পারে, বা সেই ডিপার্টমেন্টে পাঠাতে হতে পারে। স্যার ডিমেনশিয়ার ক্ষেত্রে, ডিমেনশিয়ার ক্ষেত্রে প্রথম কথা হলো যে সাইকিয়াট্রিস্ট স্যার এবং ডিমেনশিয়ার ক্ষেত্রে হ্যাঁ, স্যার ডিমেনশিয়াতে সাইকিয়াট্রিস্ট এবং নিউরোলজিস্ট দুজনেরই রোল আছে এক্ষেত্রে। যেমন নিউরোলজিস্টরা তার জি স্যার। কজটাকে আইডেন্টিফাই করবে। যদি অ্যালজাইমার ডিজিজ থাকে, সেক্ষেত্রে তার সিমটম গুলো অনুযায়ী কিছু তার সিমটম আছে যেগুলো নিউরোলজিস্টরা ডিল করবে। আবার তার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু সিমটম, যেমন তাকে প্রপার সাপোর্টিভ সাইকোথেরাপি দেওয়া, বা তার যে কেয়ার গিভার থাকবে, সেই কেয়ার গিভারকে সাইকো এডুকেশন দেওয়া। ইভেন তার যদি ভিতরে কিছু আমরা যেটি বললাম যে সাইকোটিক লাইক সিমটম কিছু থাকতে পারে, যেমন ডিলুশন থাকতে পারে, হ্যালুসিনেশন থাকতে পারে, বা তার বিহেভিয়ারাল যে চেঞ্জগুলো, এগুলোর জন্য আবার সাইকিয়াট্রিস্টরাও ডিল করবে। সুতরাং মানে দুই দিক থেকেই তার আসলে ট্রিটমেন্ট দরকার, তার অ্যাসেসমেন্টটা দরকার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ধন্যবাদ।